যে সার্টিফিকেট অর্জন করতে আমাদের এত বছর লেগে যায়, সেই সার্টিফিকেটের মেয়াদ কেন 2 থেকে 2.5 বছর হবে? 56% যদি শুধু কোটায় চলে যায়, তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী যারা আছে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? শুধুমাত্র ওই চাকরিটা নিয়ে সমস্যা না, সমস্যা হলো সে যখন জানে যে তার কোটা আছে, সে আসলে শুরু থেকেই অলসতার মধ্য দিয়ে চলে যায়। এই বৈষম্যের বিরুদ্ধে আমি বলবো সরকারকে যে 2018 সালে যে দাবিটা আপনারা মেনে নিয়েছেন, সেটা কেন আবার এখন অবৈধ বলে ঘোষণা করবেন? এটা যদি এখন আপনারা যদি সেটা রায়টাকে যদি আপনারা যদি পুনর্বহাল রাখেন, তাহলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঠিক 2018 সালের মতোই আবার সেভাবে ফুলে ফেঁপে উঠে তারা আবার রাজপথে নেমে আসবে। তারই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, বর্তমানে চাকরিতে আবেদন বয়স 35 চাই, এই দাবিটি চলমান আছে। আমি মনে করি যে সারা দেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয় যাদের অনার্স মাস্টার শেষ করতে 26 থেকে 27 বছর লেগে যায়, এবং করোনা মহামারীর কারণে যারা অলরেডি 2 থেকে 2.5 বছর হারিয়েছে, এবং আমাদের গড়ায়ু যেখানে 57 থেকে বৃদ্ধি পেয়ে 74 বছর হয়েছে, এবং বৈশ্বিক স্ট্যান্ডার্ড যদি আমরা হিসাব করি, পৃথিবীর 162টার বেশি দেশে চাকরিতে আবেদন বয়স 35। এই সব যৌক্তিকতার কারণে মাননীয় শিক্ষামন্ত্রী সম্প্রতি কিন্তু এই জন্য বলেছেন যে একটা ডিউ লেটার দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে চাকরিতে আবেদনের বয়স 35 করার জন্য। তো এত যৌক্তিকতা আছে বিধায় কিন্তু সংসদে এখনও পর্যন্ত 75 বার এই দাবিটা উত্থাপিত হয়েছে। যে সার্টিফিকেট অর্জন করতে আমাদের এত বছর লেগে যায়, সেই সার্টিফিকেটের মেয়াদ কেন 2 থেকে 2.5 বছর হবে? এটা তো কোনো পণ্য না যে 2 থেকে 2.5 বছর পরে আমার এই সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। তো আমি সরকারকে বলবো এবং আমাদের রাষ্ট্রযন্ত্রকে বলবো, এই ব্যাপারগুলো নিয়ে এখন ভাবার সময় হয়েছে। আমি বলবো প্লিজ যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবুন, আপনারা আমাদের সাথে এসে বসেন, আমাদের দাবি দেওয়াগুলো শুনেন। যদি এই দাবির কোনো একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনাদের কাছে, আমরা রাজপথে থাকবো না, আমরা পড়ার টেবিলে ফিরে যাব। ধন্যবাদ। 162টা দেশে চাকরির বয়সসীমা কিন্তু সর্বনিম্ন 35, কিন্তু আমাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর জন্য 30টাকে কেন করে দেওয়া হয়েছে? এর মধ্যে যেটা 35টাকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করেছি, এরই মধ্যে যেটা আরেকটা জিনিস চলে আসছে সেটা হচ্ছে কোটা। এখন সব মিলে যেটা হয়ে দাঁড়িয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা যেটা 2018 সালে বাতিল করা হয়েছিল, সেটাকে অবৈধ বলে আবার হাইকোর্ট রায় দিয়েছে। তো এখানে দেখেন যে 56% যদি শুধু কোটায় চলে যায়, তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী যারা আছে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই অবৈধ রায়ের প্রতি তীব্র নিন্দা তো অবশ্যই জানাচ্ছি। সেক্ষেত্রে এই যে আজকে আমরা রাস্তায় হেঁটে হেঁটে পথে সমাবেশ করে মিছিল করে আজকে পায়ের তলা ক্ষয় করে ফেলছি, প্রশাসনের মুখে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের এই দাবিটা এখন পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, এমনকি উচ্চ মহল পর্যন্ত যারা এই দাবিটা বাস্তবায়নের পক্ষে কাজ করবে, তারা আমাদের এখন পর্যন্ত কোনোভাবে কোনো ধরনের আশ্বাস দিতে পারছে না। এমনকি আমরা প্রশাসন থেকে বারবার বাধাগ্রস্ত হয়ে আমরা বারবার ফিরে আসছি। 2018 সালে একটা রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সকল প্রকার কোটা বাতিল করা হয়েছিল, কিন্তু বিগত কয়েকদিন আগে মহামান্য হাইকোর্টের একটা রিটের রায় এসেছে যে ওই আদেশটা অবৈধ করে একটা রায় এসেছে। তো আমরা এই কোটা বহাল রেখে যে রায় এসেছে, এই রায় আমরা মানি না, এই রায় আমরা মানতে চাই না। আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছি, স্বাধীন দেশে যে দেশটা স্বাধীনতার মূল মোটো বা মূল মন্ত্রই ছিল বৈষম্যহীন একটা দেশ গড়া, যেই বৈষম্যের কারণে আমরা পাকিস্তানের যে নিষ্পেষণের যাতাকাল থেকে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, কয়েক লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার মূল মন্ত্রই ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রে যদি 56% কোটা থাকে, তাহলে এই রাষ্ট্রকে আমরা বৈষম্যহীন কোনোভাবেই দাবি করতে পারি না। কিন্তু এই 35টা বর্তমান সময়ের জন্য একটা যৌক্তিক দাবি, কারণ বিশ্বের সমস্ত দেশে 162টা দেশে 35 আছে সর্বনিম্ন। যেমন শ্রীলঙ্কায় 45, মালদ্বীপে 35, আমাদের পাশের রাষ্ট্র ভারতে 35 আছে, 39 রাজ্যভেদে 42 পর্যন্ত আছে, কানাডায় 45 আছে, যুক্তরাষ্ট্রে 50-এর উপর। তাহলে সেই সব দেশ কিন্তু অনেক উন্নত দেশ। তাদের দেশে দেখেন তারা এই একটা নীতি করেছে কেন? কারণ আমাদের দেশে একটা ভুল প্রথা আছে, যেমন অনার্স ফার্স্ট ইয়ারে উঠেই একজন ছেলে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। এখন আপনি জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যে পড়াশোনাটা হয়, আসলে
এরা জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা না করে আসলে এরা একটা ভুল সিস্টেমের মধ্যে চালিত হয়ে তারা দেখবেন সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ, শুধুমাত্র চাকরি রিলেটেড যে পড়াশোনা সেইটাই করে। এই জন্যে আমাদের এই মেধাবী শিক্ষিত সমাজ অনেকটা পিছিয়ে যায়। এখন নতুন করে কেউ বৈজ্ঞানিক অর্থাৎ কোনো উদ্ভাবনী শক্তির সাথে যুক্ত হতে পারতেছে না, কেউ কবি সাহিত্যিক বা কোনো কিছু নিজের থেকে উদ্ভাবন করে একটা যে কিছু করবে সেটা করার সুযোগটা তার থাকে না। এখন কয়েকটা প্রজন্মের পরেও যে ওই কোটা নামক একটা জায়গা থেকে মেধাবীদের বঞ্চিত করে আসলে বিশেষ জায়গায়, যে জায়গায় সে মেধাবী না কিন্তু কোটার কারণে একটা চাকরি পেয়ে যাচ্ছে, এই জায়গায় কি হয়, শুধুমাত্র ওই চাকরিটা নিয়ে সমস্যা না, সমস্যা হলো সে যখন জানে যে তার কোটা আছে সে আসলে শুরু থেকেই অলসতার মধ্য দিয়ে চলে যায়। এই বৈষম্যের বিরুদ্ধে আমি যদি আবারও বলি, মানে কোটায় চাকরি হইলো কি হইলো না সেটা পড়ে, কিন্তু সে যখন জানে তার কোটা আছে তার মানে সে শুরু থেকে অন্যদের সাথে বৈষম্যমূলক আচরণের মধ্য দিয়ে সে নিজেই মনে করে অন্যদের থেকে আলাদা, এবং সে তার নিজের লাইফ গড়তে পর্যন্ত অলসতা করে। সে আমার তো মনে হয় সে অফিসটা পর্যন্ত কোটার মতো করেই করবে, মানে অলসতার মধ্য দিয়ে করবে। সেক্ষেত্রে আমার মনে হয় স্মার্ট বাংলাদেশ গড়তে আসলে মুক্তিযোদ্ধার সন্তান থেকে শুরু করে যে কাউকে একটু ভিন্নভাবে সুযোগ দেওয়া যেতে পারে, এবং ওই মুক্তিযোদ্ধা প্রজন্মকে যাতে কোনোভাবে অলস না রাখে, সেক্ষেত্রে আসলে এই কোটার ক্ষেত্রে সম্পূর্ণ বাতিল যদি নাও করে তা একটা বিশেষ সুবিধায় আনা যায়, যাতে তাদের মধ্যেও যেন একটা প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা উঠতে পারে, অর্থাৎ অলসতা না থাকে। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে ছাত্ররা কোঠা এবং 35 শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। আপনার 2018 সালে রাষ্ট্র এই কোঠা প্রথাটাকে বাতিল করা হয় এবং একটি পরিবর্তন জারি করে জনভাষা মন্ত্রণালয়। তার পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা 2011 সালে যখন চাকরি প্রবেশের অবসরের বয়স বৃদ্ধি করে তার প্রেক্ষিতে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির লক্ষ্যে ছাত্র রাজপথে আন্দোলন চালিয়ে যায়। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আজকে আমরা কিছুদিন আগে হঠাৎ করে একজন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে কোটা প্রথাকে বহাল রাখার জন্য একটা রুল জারি করা হয়। তাৎক্ষণিক আমরা এর প্রতিক্রিয়া ব্যক্ত করি, পাশাপাশি কোর্টের যে রায়টা সেটাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করেছি যে 2018 সালে যে পরিবর্তনটি দেওয়া হয়েছে সেটা যেন বহাল রাখে, পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করা লাগে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের সংসদ সদস্য সহ নানান পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন এবং শিক্ষামন্ত্রীর ডিও লেটারের প্রেক্ষিতে জনভাষা মন্ত্রী মহোদয় তিনি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে এবং সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের মাধ্যমে দাবিটির একটা সুরাহা করে দেবেন বলে তিনি বলেছিলেন।